সুপ্রিয় দর্শক, বর্তমানে আতঙ্কের আরেক নাম হচ্ছে রাসেল ভাইপার। হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এই রাসেল ভাইপার। এমনকি হসপিটালেও লাইন লেগে আছে এই রাসেল ভাইপারের কারণে। আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল। এই রাসেল ভাইপারের এক কামড়ে ভারতীয় জনপ্রিয় ইউটিউবার শাশ্বতী বোসের কি হয়েছে তা আপনারা দেখুন। তার ভাগ্য ছিল যে সে সময় মতো চিকিৎসা পেয়েছে, না হলে সে মারা যেত। তবে রাসেল ভাইপার যে হাতে কামড় দিয়েছে সে হাতটি অবশ্যই গিয়েছে, হয়তো তার এই হাতটি কেটে ফেলতে হবে। সেকেন্ডের মধ্যে এদের অ্যাগ্রেসিভনেস আনতে সময় লাগে না, মারাত্মক ভয়ঙ্কর। দেখুন, ভারতবর্ষের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সাপ। বন্ধুরা, আপনারা এই সাপেরই আমি কামড় খেয়েছিলাম। রাসেল ভাইপার কেন এত বিষধর এবং এই সাপগুলো কোথায় কোথায় পাওয়া যায় এবং এই সাপগুলো কামড়ালে আমাদের করণীয় কি, সবকিছু জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাসাবাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটের সব জায়গায় আতঙ্কের নাম হচ্ছে রাসেল ভাইপার। এই সাপগুলোর একটি কামড়ে মানুষের জীবন মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট। গত কয়েক মাসে এই সাপের কামড় খেয়ে অনেক মানুষ মারা গিয়েছে। এই সাপগুলোর মুখোমুখি হচ্ছে অনেক জেলার মানুষ। একের পর এক দংশনের কারণে প্রাণ হারাচ্ছে অনেক মানুষ। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার কে একের পর এক ধরা পড়ছে বিষধর সাপ রাসেলস ভাইপার। অনেকেই বলেন এই সাপ কামড়ানোর পর অ্যান্টিবায়োটিক নিলে 25 দিন পরে রোগী মৃত্যুবরণ করতে পারে। ইংরেজিতে এই সাপের নাম রাসেল ভাইপার হলেও বাংলাতে এই সাপের নাম চন্দ্রবোরা। এই সাপ এতই দ্রুত যে এই সাপটি 1 সেকেন্ডে 16 ভাগের 1 ভাগের মধ্যে মানুষের শরীরে বিষ ঠেলে দিতে পারে। আরও সহজভাবে বলতে গেলে এই সাপটি 1 সেকেন্ডে 16 বার কামড়াতে পারে। এত অল্প সময়ের মধ্যে কামড়ানোর কারণে মানুষ বুঝতেই পারে না তাকে কখন দংশন করা হয়েছে। এই সাপটি কামড়ানোর পরে অন্যান্য সাপের মতো পালিয়ে যায় না, কামড় দেওয়ার পরে সাপটি সেখানেই বসে থাকে। এই সাপগুলো গোকরা সাপের মতো ফুসফুস করে আওয়াজ করে না। এই সাপগুলো বিরক্ত বোধ করলে ফিসফিস করে শব্দ করতে থাকে। সহজভাবে বলতে গেলে প্রেসার কুকারের সিটির মতো এই সাপগুলো আওয়াজ করে থাকে। এ কারণে কৃষকরা যখন মাঠে ফসল কাটতে চান এবং মানুষের উপস্থিতিতে যে এই সাপগুলো তাদেরকে হুমকি মনে করে, আর কৃষকরাও কিছুতেই বুঝতে পারে না যে ক্ষেতের মধ্যে কিলিং মেশিন রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপারের উপস্থিতি কেন ধান ক্ষেতের মধ্যে বাড়ছে? কারণ ইঁদুর, ব্যাঙ এবং ছোট পাখি হচ্ছে রাসেল ভাইপারের প্রিয় খাবার। যেহেতু ধান খেতে ইঁদুর বেশি থাকে তাই খাদ্যের খোঁজে ধান খেতে চায় রাসেল ভাইপার। শিকারের দিক থেকে অনেক কৌশলী সাপ হচ্ছে এই রাসেল ভাইপার। অন্য সব সাপগুলো শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে। রাসেল ভাইপার একটি ইঁদুর নয়, বরং ইঁদুরের পুরো বংশকে খেতে চায়। এর জন্য রাসেল ভাইপার ইঁদুরকে কামড়ে ছেড়ে দেয়, আর প্রচণ্ড যন্ত্রণায় ইঁদুর তার গর্তের দিকে ছুটতে থাকে এবং এই রাসেল ভাইপার ইঁদুরের পিছু করতে থাকে। ইঁদুরের গর্তে ঢুকে এবং ইঁদুরের পুরো বংশকে শেষ করে দেয় এই রাসেল ভাইপার। শিকারে পিছু করতে গিয়ে অনেক বাড়াবাড়িতে ঢুকে পড়ে এই রাসেল ভাইপার। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপটি একেবারে উল্টো। এই সবগুলো বেশিরভাগ ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে, তাই বাসাবাড়ির আশেপাশে ঝোপঝাড়ে এই সাপগুলো দেখা মিলে। 1796 সালে স্কটিশ সার্জন যার নাম ছিল রাসেল, তিনি সর্বপ্রথম এক বইয়ে এই সাপের নাম উল্লেখ করেন। তখন প্রথমবারের মতো পৃথিবীর মানুষ এই সাপের নাম জানতে পারে। সেই সার্জনের নাম অনুযায়ী পরবর্তীতে এই সাপের নাম রাখা হয় রাসেল ভাইপার। 1 দশক আগেও এই সাপের নাম বাংলাদেশে না শোনা গেলেও সম্প্রতি বছরগুলোতে এই সাপগুলোর আনাগোনা বেড়ে গিয়েছে। বিশেষ করে পদ্মা, মেঘনা, যমুনা নদীর অববাহিকায় রাসেল ভাইপার সাপগুলো মূলত উপমহাদেশে বসবাস করে থাকে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং পাকিস্তান তারা বাসস্থান। এছাড়া কম্বোডিয়া, থাইল্যান্ড এবং চীনেও এসব রয়েছে।
সর্বপ্রথম 1982 সালে স্বাধীন বাংলাদেশের প্রখ্যাত প্রাণীবিদ আলী রেজা খান এই চন্দ্রবোড়া সাপ প্রথমবারের মতো শনাক্ত করেন। সে সময় খুলনা অঞ্চল, বরেন্দ্র অঞ্চল, পটুয়াখালী এবং চট্টগ্রামে এই সাপগুলো পাওয়া গিয়েছিল। একসময় বাংলাদেশে এই সাপগুলো কমে যাওয়ার কারণে বাংলাদেশ থেকে এই সাপগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্প্রতি সাপগুলোর আনাগোনা যেভাবে বেড়ে গিয়েছে তাতে মনে হয় রাসেল ভাইপার আবার ফিরে এসেছে। বিভিন্ন রিপোর্টে বলছে বাংলাদেশের প্রায় 25টি জেলায় রাসেল ভাইপার ছড়িয়ে গিয়েছে। বরেন্দ্র অঞ্চল, রাজশাহী, নওগাঁ, নাটোর এবং যশোর পেরিয়ে এই সাপগুলো পৌঁছে গিয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে, যেমন বরিশাল এবং চাঁদপুরে। এমনকি স্বাভাবিক চরিত্র পাল্টিয়ে ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতে এই সাপকে দেখা যাচ্ছে। বাংলাদেশের উত্তরের জেলাগুলো এবং দক্ষিণের জেলাগুলো হয়ে উঠেছে এই সাপের হটস্পট। এই অঞ্চলগুলো থেকে প্রতিনিয়তই মানুষের মৃত্যুর খবর উঠে আসছে, যার মধ্যে বেশিরভাগ রয়েছে শ্রমিক এবং কৃষক। বাংলাদেশে 3 থেকে 4টি বিষধর সাপ রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি বিষধর সাপ হচ্ছে এই রাসেল ভাইপার। কিন্তু প্রশ্ন হচ্ছে রাসেল ভাইপারের সংখ্যা দিন দিন বাড়ছে কেন? সাপগুলো বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটি ডিম না দিয়ে সরাসরি বাচ্চা দেয়। সাপগুলো একসাথে অনেকগুলো বাচ্চা দিয়ে থাকে। যদি এই সাপগুলো ডিম থেকে বাচ্চা দিত তাহলে হয়তো সবগুলো বাচ্চা দেওয়ার সংখ্যা অনেক কমে যেত, কিন্তু এই সাপগুলো সরাসরি বাচ্চা দিয়ে থাকে। একটি স্ত্রী রাসেল ভাইপার একসাথে 40 থেকে 90টি বাচ্চা দিয়ে থাকে। তবে রাসেল ভাইপারের বাচ্চাগুলোকে ভুলে অবহেলা করবেন না, কারণ এদের বাচ্চাগুলোতেও প্রচুর পরিমাণে বিষ থাকে। আর এই সাপগুলো একবার কামড় দিলে বডিতে থাকা সব বিষ ঠেলে দেয়। এই সাপের বিস্তৃতি লাভ করার আরও একটি কারণ হচ্ছে ফসলের ক্ষেত। আগে যেখানে একটি ফসল হতো, বর্তমানে সেখানে 2 থেকে 3টি ফসল হয়ে থাকে। যেহেতু মাঠে সারা বছর ফসল থাকে, তাই ফসলের ক্ষেতে সবসময় ইঁদুর থাকে। আর এত পরিমাণ খাবার থাকার কারণে রাসেল ভাইপার ফসলের ক্ষেতে এসে হাজির হয়। মাঝখানে বাংলাদেশে এই সব বিলুপ্ত থাকলেও বর্তমানে বাংলাদেশে এই সবগুলো দেখা যায়। বিশেষজ্ঞরা বলেন বন্যার কারণে কচুরিপানায় করে ইন্ডিয়া থেকে বেশি এসেছে এই সাপগুলো। তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে এই রাসেল ভাইপার সাপগুলোর সংখ্যা বাড়ছে। আর এরকম অবস্থা চলতে থাকলে বাংলাদেশের যেসব অঞ্চলে সাপ নেই সেখানেও দেখা মিলতে পারে রাসেল ভাইপারের। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে শীতল রক্তের পানি সাপের শরীরে তাপমাত্রা বেড়ে যায়, আর তাদের দংশন করার হার ও বৃদ্ধি পেয়ে যায়। অতিরিক্ত গরমের কারণে এই সাপগুলো ছায়াযুক্ত স্থান খুঁজে বেড়ায়। সারা বছর রাসেল ভাইপারের প্রজনন সময় হলেও মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত তারা সবথেকে বেশি বাচ্চা জন্ম দিয়ে থাকে। বর্ষাকালেও বিশেষ করে সাপের আনাগোনা বেশি হয়ে থাকে। বাংলাদেশে 104 প্রজাতির সাপ রয়েছে, তার মধ্যে 30 প্রজাতির সাপ হচ্ছে বিষধর। রাসেল ভাইপার অন্যতম হওয়ার কারণ হচ্ছে এই সাপটি অল্প সময়ের মধ্যে বিষ ঠেলে দিতে পারে, আর এই সাপগুলোর বিষ রক্তে অতি দ্রুত প্রভাবিত হয়। এই বিষের কারণে মানুষের রক্তে জটিলতা তৈরি হয়। এই সাপগুলোর বিষাক্ত দাঁত হচ্ছে 0.65 ইঞ্চি, আর এত বড় দাঁত অনেক পরিমাণে বিষ ঢালতে পারে। অনেক রক্তক্ষরণ হওয়ার পাশাপাশি কিডনি বিকল হয়ে পড়ে এবং প্রস্রাবের সমস্যা দেখা দেয়। কামড়ানো স্থান ফুলে যাওয়া সহ প্রচন্ড ব্যথা অনুভব হয়, এমনকি ব্যক্তি রক্তবমি পর্যন্ত করতে পারে। তাই রাসেল ভাইপার কামড়ানোর সাথে সাথে অ্যান্টিভেনম নিতে হবে। রাসেল ভাইপার কামড়ানোর পরে অ্যান্টিভেনম নেওয়ার পরেও সেই স্থান পচন ধরতে পারে এবং সেই স্থানটি কেটেও ফেলতে হতে পারে। তাই অ্যান্টিভেনম নেওয়ার পরেও সেই স্থানটি চিকিৎসা করাতে হয়। রাসেল ভাইপারের এই চিকিৎসা দীর্ঘ 2 বছর হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্টিভেনম কিভাবে তৈরি হয়? কোবরার মতো বিষধর সাপও বেজির কাছে হার মানে। অনেকে মনে করে থাকে বেজির শরীরে সাপের বিষ নষ্ট করে দেওয়ার মতো একটি বডি রয়েছে, তবে এই বিষয়টি সত্য নয়। বেজি বিভিন্ন কৌশলে সাপের কামড় থেকে নিজেকে রক্ষা করে। সাপের বিষে অনেক প্রাণী মারা গেলেও ঘোড়া, ভেড়া, উট, গাধা এসব প্রাণীর তেমন একটা ক্ষতি হয় না। অবাক করার বিষয় হচ্ছে এইসব প্রাণীর শরীর থেকে অ্যান্টিভেনম তৈরি হয়। মূলত সাপের বিষ সংগ্রহ করার পর নির্দিষ্ট তাপমাত্রায় জমানোর পর সেই বিষ ঘোড়ার শরীরে দেওয়া হয়। এতে ঘোড়া কয়েকদিন অসুস্থ থাকে। কয়েকদিন পর তাদের রক্তে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। পরবর্তীতে ঘোড়ার শরীর থেকে সে রক্ত বের করে অ্যান্টিবডি আলাদা করে নেওয়া হয়, আর এভাবে তৈরি হয় অ্যান্টিভেনম। এই ঘোড়াকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য তৈরি করেছেন।
এই যাস না, এই যাস না, খারাপ খারাপ দেখছেন কত বড় পাওয়ারফুল। এই বাবা রে বাবা, দেখছেন কেমনে চাপা দেয়, এইটা এইভাবেই চাপা দেয়, আবার এইভাবেই আমি ধরে লাই, এত বড় চাপা দেয়, এত বড় ধরে লাই, দেখছেন। এই ধরে লাইলাম। তো বন্ধুরা, রাসেল ভাইপারের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেকে সবসময় সতর্ক থাকতে হবে এবং অন্যের উপর নির্ভর না হয়ে আমাদেরকে সচেতন হতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।